তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৪। রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। দুপুর ১টা ১০ বাজে। ভার্সিটি শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য দুপাশে চোখ বোলাচ্ছি। আমার পঞ্চবান্ধবীরা কেউ আপাতত আমার সাথে নেই। ওরা এখনো ভার্সিটিতেই ক্লাসে আছে। তাহলে বলতে পারেন ওরা ক্লাস করছে আর আমার ক্লাসটা শেষ হলো কি করে? তাহলে বলছি, আজকে বাসায় তাড়াতাড়ি যেতে বলেছে আম্মু ভাবির বাসার যাওয়ার জন্য। তাই আমি বাকি ঘন্টাগুলো না করেই বাসার দিকে ছুটে চলেছি। কাঠপুরা রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে অনাকাঙ্ক্ষিত রিকশাটি পেয়ে গেলাম আমি। রিকশায় উঠতেই রিকশাটি আপন গতিতে চলতে লাগলো আমাদের বাসার দিকে। আমি রিকশায় বোধে রোদের তাপে দগ্ধ হয়ে বিরক্তি নিয়ে নিজের এক হাত মাথার উপর রেখে অন্য হাত দিয়ে ফোন টিপছি। এমন অবস্থায় কিছুক্ষণ রিকশায় বসে থাকার পর হঠাৎ করে রিকশাটি থেমে যায় মাঝ রাস্তায়। আকস্মিকভাবে হঠাৎ করে রিকশা থামার কারণে আমি খানিকটা সাথে সাথে সামনের দিকে ঝুঁকে পড়ি। আমার সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে হাত থেকে ফোনটা রাস্তায় পড়ে যায় সাথে সাথে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে কিছুক্ষণ সময় লাগে আমার। পরে বিষয়টি বুঝতে পেরে রাগী দৃষ্টিতে তাকাই রিকশা মামার দিকে। এমন করে কেউ রিকশা চালায় নাকি আজব? আজ ওনার জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। রেগে মামার দিকে তাকাতেই চোখ পড়ল রিকশা মামার অপরাধী দৃষ্টি, যা আমার দিকেই নিক্ষেপ করা। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে ওনাকে কিছু বলতে যাব তার আগেই মামা আমাকে বলেন, আপাসান মুই কিছু করি নাইকা, দেখেন সামনে আইস্তা ঝগড়া চলতেছে, হেল্লাইকা মোর গাড়ি থামতে হইছে। রিকশা মামার আজগুবি কথা শুনে কৌতূহল চোখে সামনের দিকে তাকাই। সামনের কিছু মানুষের মারামারির বিষয়টি চোখে পড়ল আমার। আমার থেকে খানিকটা দূরে অনেকগুলো মানুষের মারামারি দেখে কৌতূহল নিয়ে রিকশা মামাকে প্রশ্ন করে বলি, সামনে কিসের ঝগড়া চলছে মামা? আপাজান মুই কেমনে কমো, হুকু কারা আইস্কা করতাছে। রিকশার মামার এমন কথায় বিরক্তির সাথে সাথে একরাশ কৌতূহল জাগে মনের মধ্যে। চরম ইচ্ছেটা জেগে উঠে মনের মধ্যে যে সামনে কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি এমন আগ্রহের সাথে সামনে তাকাতে তাকাতে রিকশা থেকে নেমে রিকশার ভাড়া মিটিয়ে সামনের দিকে দু কদম এগিয়ে যেতে পেছন থেকে মামা নিষিদ্ধ সুরে বলে ওঠে, আপামনি যাবার লাগছেন নাকি? যাইয়েন না, ওই জায়গাটা ভালো না। মামার আজগুবি কথাগুলো আপাতত আমার কান অব্দি পৌঁছাতে পারেনি, তাই ওনার কথা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই সামনে কিছু লোককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। আমি তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মুহূর্তেই ভয়ে আমার মাথা ঝিম ধরে ওঠে। ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় চারিপাশে ভীতু চোখ বুলাই। কিছু কালো পোশাকধারী লোক এই মানুষগুলোকে কেটে রাস্তা রক্তাক্ত করে ফেলেছে নির্দয়ভাবে। আমার চারিপাশে এত এত রক্তের ছড়াছড়ি দেখে মুহূর্তেই মাথা ঘুরাই আমার। নিবিড় চোখে ধীর পায়ে আবার সামনের দিকে এগোতে থাকি। আমি ঢলতে ঢলতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে পাশ থেকে এক লোকের জন্য অন্য লোককে নিষিদ্ধ সুরে বলে উঠি, ভাই সামনের দিকে যায়েন না, সামনে রিদ খানের লোক মারামারি করছে। ওদের কাছে ব্যাঘাত ঘটলে রিদ খান কাউকে রেখে দেয় না, মেরে দেয়। তাই বলছি ভাই সামনে যায়েন না পারলে। বাকি কথাগুলো আমার কান অব্দি পৌঁছানোর আগেই আমি হাঁটতে হাঁটতে বেশ সামনের দিকে চলে আসি, লোকগুলোকে পেছনে ফেলে। হাঁটতে হাঁটতে একদম মারামারির কাছে চলে আসি। আমার চোখের সামনে সবাই ভয়ানকভাবে কাটাকাটি করছে দক্ষ হাতে। আমার চারিপাশে এমন গা কুলানো হাড় কাঁপানো ভয়ানক দৃশ্য দেখে মুহূর্তে পাথর মূর্তির বনো দাঁড়িয়ে থাকি রাস্তায় মাঝ বরাবর। আমার চোখের সামনে আসিফ তার সাথে কালো পোশাকধারী লোকগুলোকে নিয়ে ভয়ানকভাবে কেটে রেখে দিচ্ছে দক্ষ হাতে। আসিফকে চোখের সামনে দেখতে পেয়ে আমি কিছু না বলে ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ি ওদের দিকে তাকিয়ে থেকে। এসব দেখার পর কি করব কিছু বুঝতে পারছি না আমি। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে নিমিষেই। আমি কখনোই এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। জীবনের প্রথম এমন হাড় কাঁপানো দৃশ্য দেখছি আমি। কথাগুলো ভেবে আবারও চোখ তুলে সামনের দিকে তাকাতে যাব, তখনই পাশ থেকে একজন লোক এসে দ্রুত আমার গলার ছুরি আটকে ধরে পরে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাদের যেতে দে, নয়তো এই মেয়েটাকে জানে মেরে দেব। লোকটা এতটা দ্রুত আমার গলায় ছুরি চেপে ধরেছে কিছুই বুঝে উঠতে পারিনি আমি। কিন্তু যখন বুঝতে পারি তখন ভয়ে জান যায় অবস্থা আমার। আমি বাকরুদ্ধ হয়ে ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় কোনটা লোকটিকে দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল গাড়ির ডিক্কির উপর। এক পা তুলে তার উপর নিজের ওপর একটা হাত রেখে সেই হাতে একটা বন্দুক চেপে ধরে বসে আছে আরাম করে হৃদ খান। কিন্তু আমার এমন অবস্থা দেখেও ওনার কোনো হিলদুল হলো না। উল্টো নিজের অলসতা ছেড়ে ওই অবস্থায় সোজাসাপটা উত্তর দিয়ে বলে, তো আমি কি করব? মেরে দে। মারবে তুই আর জিজ্ঞেস করছিস আমাকে? তোর মারার হলে মেরে দে। উনার এমন কথায় আমি উনার দিকে টলমল চোখে তাকিয়ে থাকি। কিছু বলার বা করার স্বাদ আমার নেই। আমি পাথর মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি উনার দিকে তাকিয়ে থেকে।
সাথে নিচের নিঃশ্বাসটা যেন হা করেও নিতে পারছি না। হঠাৎ করে নিঃশ্বাসটা আটকে আসছে জোরে সরে। আমার এমতা অবস্থায় পাশের গুন্ডা লোকটা আরো জোরে চেপে ধরে ছুরিটা আমার গলায়, ওনাকে ভয় দেখানোর জন্য। গুন্ডা লোকটার এমন কাছে ভয় নামক বস্তুটি হৃদ খানের আশেপাশে যেতে পারেনি। হৃদ খান ভয় পাবে তো দূরে, উল্টো বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, কখন আমাকে মারবে সেটা দেখার জন্য। হৃদ খানকে আমাদের দিকে এত মনোযোগ সহকারে তাকাতে দেখে গুন্ডা লোকটি এবার ছুরি আমার গলার সাথে লাগিয়ে আরো চেপে ধরে শক্ত হাতে এতে করে সাথে সাথে আমার গলাটা খানিকটা কেটে যায়। আর সেই কাটা জায়গা দিয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরতে থাকে ধীরে ধীরে। গুন্ডা লোকটির ছুরিটি আমার গলার সাথে লাগার সাথে সাথে আমার নিঃশ্বাসটা আটকে আসার জোর শব্দ করে ওঠে, আর চোখ দিয়ে আবারও অঝরা পানি ঝরতে লাগে। আমার এমন অবস্থা দেখে গুন্ডা লোকটি হৃদ খানকে তাড়া দিয়ে আবারও বলে ওঠে, সত্যি বলছি হৃদ, মেরে দিব কিন্তু মেয়েটাকে, আমাদের যেতে দে বলছি। তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যা বলছি? মেরে দিতে চাইছিস, জাস্ট মেরে দে, ফালতু বকবক করে সময় নষ্ট না করে। মেরে দেব কিন্তু, আচ্ছা মার। হৃদ খানের এমন সোজা সাপটা উত্তর পেয়ে গুন্ডা লোকটি ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝতে না পেরে আবারও তাড়া দিয়ে বলে ওঠে, তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন যাবে? কিন্তু তাই বলছি, আমাদের যেতে দে, ভালোই ভালোই, নয়তো। গুন্ডা লোকটির এমন কথায় হৃদ খান পাকা হেসে লোকটির দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, নয়তো যা করার কর, আমার কি। একটা জিনিস কি জানিস রকিব, আমাদের কালো দুনিয়ায় দয়া মায়া জিনিসটাই কাজ করে না। কখনো কালো দুনিয়ায় বাদশাহদের দুর্বলতা থাকতে নাই, যা আমার মধ্যেও নেই। যাদের দুর্বলতা থাকে তারা কখনোই কালো দুনিয়ার বাদশাহ হতে পারে না। আমার কখনোই উইক পয়েন্ট থাকে না, কারণ আমাদের প্রথম কাজই মানুষের উইক পয়েন্ট নিয়ে খেলা করা আর তাদেরকে ব্যবহার করা, যা তুই করতে চাইছিস এই মুহূর্তে আমার সাথে। আর তোর সব কয়টা চেষ্টায় বারবার ভুল নাম্বারে ডায়াল হচ্ছে, কারণ না আমার এই মেয়েটার প্রতি কোনো রকম দয়া মায়া হচ্ছে, আর না তোর প্রতি। কথাগুলো বলে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে আবারও বলে ওঠে, তাই বলছি আগে তুই এই মেয়েটিকে মেরে দে, পরে না হয় আমি তোকে মেরে দেব, কি বলিস? ওনার এমন হৃদয় কাঁপানো কথায় মুহূর্তে আমার কলিজা কেঁপে ওঠে বারবার। পুরো শরীর হিমধরে ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। একটা মানুষ কতটা নির্দয় হলে নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারে মারার জন্য। ওনার জন্য মনের মধ্যে একরাশ রাগ সৃষ্টি হওয়ার সাথে সাথে ঘৃণা জন্ম নেয় অতিরিক্ত। কিন্তু ওনার ঘৃণা করা ছাড়া আর কিছুই ছিল না করার মতো। যদি কোনো কথা বলতে চাই, ওনার হাতেই আগে মরতে হবে। তাই কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকা বেটার মনে হচ্ছে, কারণ উনি আমার এতটাই অপছন্দের যে ওনার হাতে মরার থেকে এই গুন্ডা লোকটার হাতে মরার অনেক বেশি পছন্দনীয় মনে হচ্ছে। তাই কপালের হাতে সবকিছু ছেড়ে দিয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে চুপচাপ গুন্ডা লোকটির হাতে মরার জন্য। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ খান আমার দিকে কপাল কুঁচকে তাকায়। হৃদ খানকে আমার দিকে তাকাতে দেখে আবার গুন্ডা লোকটি হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, আমি বারবার বলছি আমাদেরকে যেতে দে, নয়তো মেয়েটির জানে শেষ করে দেব। রকি নামক ছেলেটি কথা বলেই সাথে সাথে আমার গলার ছুরিটি আরো শক্ত করে চেপে ধরে। এতে আমার গলা কাটা জায়গাটি বেশ খানিকটা জায়গায় কেটে যায়, আর যার কারণে আমি ভয়ে ঝিম ধরা অবস্থায় ডলতে থাকি। দাঁড়িয়ে থাকা অবস্থায় আধো আধো চোখে সামনের দিকে ওনার দিকে তাকাই আমি। রকির বারবার একই কথাগুলো রিপিট করার কারণে মুহূর্তেই রেগে যান উনি। পরের আগে রিরি করতে করতে গাড়ির ডিক্কি থেকে লাফ দিয়ে নেমে দক্ষ হাতের সাথে সাথে শুট করে রকির কপাল বরাবর। উনার গুলি করার সাথে সাথে রকি মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে পড়ে উনি রকি লাশটি দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে থেকে মুখ শক্ত করে বলে ওঠে, মেরে দেবো মেরে দেবো, বারবার একই কথা শুনতে ভালো লাগে না আমার। প্রথমেই বলেছি মারার হলে মেরে দে, কথাটি শুনলি না। এবার নে, এবার তুই মর নিজে শালা। ওনার এমন কথায় বা কাজে আমি খোলাটে চোখে একবার ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নিচের রকির লাস্টের দিকে তাকাই। উনি রকিকে গুলি করার কারণে রকির চারিপাশে রক্ত ভেসে যাচ্ছে মুহূর্তেই। রকির অঝরধারে রক্ত রক্ত বইতে দেখে সেটা আর নিতে পারিনি, কারণ আমি ছোট থেকে রক্তের প্রতি অনেক বেশি ফোবিয়া আছে। তাই রক্তের দিকে তাকিয়ে আস্তে করে ঢলে পড়ি রাস্তায় রকির লাশটির পাশে। তারপর কি হয়েছে কিছুই বলতে পারি না আমি। আধো আধে চোখ খুলে তাকাই আমি সামনের দিকে, সবকিছু ঝাপসা দেখে চোখটা কিছুক্ষণ বন্ধ রেখে আবারও ধীরগতিতে চোখটা খুলে সামনের দিকে তাকাই আমি। স্বাভাবিক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে এলো আমার। নিজের চারিপাশটা বেশ অপরিচিত লাগায় শুয়ে থাকা অবস্থায় চারিপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে থাকি কোথায় আছি আমি। আমার শত চেষ্টা করার পরেও নিজের অবস্থানটা বুঝতে পারিনি যে আমি কোথায় আছি। চারিপাশে চোখ বুলিয়ে আস্তে করে উঠে বসার জন্য নড়ে চড়ে উঠতেই হাতে কিসের যেন টান অনুভব করি, সাথে চিনচিন ব্যথাও লাগে। ব্যথা লাগার কারণে আমি চোখ ঘুরিয়ে পাশে তাকাই। তখনই চোখে পড়ে আমার হাতে লাগানো স্যালাইনের ক্যান। আমি ক্যান সহ হাতটি উপরে তুলতেই পাশ থেকে কেউ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মাল পাখি, তোমার ক্যান ফিরেছে, তুমি এখন কেমন আছো?
কারো এমন কথায় আমি সাথে সাথে গাড় ঘুরিয়ে পাশে তাকাই, তখনই চোখে পড়ল আয়নকে। আমার পাশে দাঁড়িয়ে আছে, চোখ মুখ বেশি আতঙ্ক ছাপ হয়তো কিছু একটা নিয়ে বেশ ভয় পেয়েছেন এমন একটা ভাব আয়নের মধ্যে। আমি তাকাতেই আয়ন চোখ মুখে খুশিতে ঝকঝক করে ওঠে, নিজের ঠোঁটের মধ্যে হাসি রেখে টেনে আমাকে আবার বলে ওঠে, বললে না তো, এখন কেমন লাগছে তোমার? এটা কোথায় আমি? আর আপনি এখানে কেন? আমাকে এইভাবে শুয়ে রাখা হয়েছে কেন? আস্তে আস্তে মায়ের পাখি, তুমি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দিব কি করে? আমি একটা করে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে? তো হ্যাঁ, কি যেন বললা? তুমি প্রথমে কোথায় আছো, তাই তো? এটা হসপিটাল। তুমি এখন হসপিটালের কেবিনে শুয়ে আছো, অজ্ঞান অবস্থায় দীর্ঘবার ঘন্টা যাবত। তোমাকে দুপুর 2টোর সময় হসপিটালে আনা হয়েছে, আর এখন রাত 1টা বাজে। তুমি দীর্ঘ 12 ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় ছিলে। তুমি জানো তোমাকে নিয়ে কতটা টেনশনে ছিলাম? আমরা সবাই। তোমার যদি কিছু হতো তাহলে আজ আমার কি হতো? আর সাথে আসিফকে অসংখ্য ধন্যবাদ জানাতে মন চাইছে। আর যদি আসিফ তোমাকে সময় মতো হাসপাতালে না আনতো, তাহলে তো আজ তোমার সাথে সাথে আমিও মরে যেতাম নিঃশ্বাস আটকে। আয়নের এমন কথায় আমি শিহরিত হয়ে চমকে উঠি। আমি গত 12 ঘন্টা যাবৎ অজ্ঞান অবস্থায় হাসপাতালের কেবিনে শুয়ে আছি। তাহলে আমার পরিবার কোথায়? ওরা নিশ্চয়ই আমার জন্য অনেক টেনশন করছে আমাকে না পেয়ে। বাবা, ভাইয়া, মা, ভাবি, আপু সবাই এতক্ষণে হয়তো। আম্মু তো আমার পাগল পাগল হয়ে গেছে আমার টেনশনে। এমনিতেও যদি আমি কখনো কোনো কারণে মাথায় অল্প আঘাতও পাই, সেটাই মেনে নিতে পারে না আমার পরিবারের কেউই। সবার চোখে মুখে তখন আমাকে নিয়ে টেনশন আর ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে অজানা কারণে। আর এখন তো আমাকে স্বয়ং খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো এতক্ষণে সবার অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আমি এমন সব চিন্তা ভাবনার মাঝে ভয় ভয় নজরে আয়নের দিকে তাকিয়ে থেকে আবারও বলে উঠি, আমার আম্মু আপু যাব। আমার আমার পরিবারের সাথে আমি কথা বলতে চাই, প্লিজ। আপনি আমাকে সবার সাথে একটু কথা বলিয়ে দেন। সবাই আমার জন্য টেনশন করছে অনেক। আমি বাসায় যাব। আমাকে অস্থির হতে দেখে আয়ন দ্রুত আমাকে শান্ত করার জন্য সান্ত্বনা সুরে বলে ওঠে, কুল কুল মায়া পাখি, তুমি শান্ত হও আগে। তোমার পরিবারের সবাইকে এখানেই ছিল দুপুর থেকে। কিছুক্ষণ আগে তাদেরকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি আরিফকে দিয়ে। এখন শুধু তোমার মা আর আমি আছি হসপিটালে। তোমার মা তোমার পাশের সিটেই ঘুমিয়ে আছে, দেখো তুমি। আর হ্যাঁ, এখন তোমার মাকে ডাকার দরকার নেই। আমি আছি তো তোমার পাশে, ভয় নেই তোমার, কেমন? আর দুপুর থেকেই তোমার টেনশনে টেনশনে কান্না করতে করতে শেষে তোমার আম্মু বারবার বলছে এবার যদি তোমার কিছু হয়ে যায় তো উনি নাকি বাঁচবে না। তোমার পরিবারের সবাই তোমাকে দেখে গেছে। এখন আর কাল তোমাকে রিলিজ করতে হবে, তাই তুমি কালে বাসায় যেতে পারবে। আয়নের এমন কথায় আমি ফাঁস পেয়ে আম্মুর দিকে চোখের সামনে তাকালাম। আম্মু ঘুমন্ত চেহারাটা দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করছি। কিন্তু আবারও হঠাৎ আয়নের আজব কথায় চমকে উঠে আয়নের দিকে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে ব্রু কুঁচকে আয়ন বলে ওঠে, আচ্ছা, তোমার কি আগে কখনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওনার কথায় তো আমার মনে হচ্ছিল আমার। না তো, আমার কখনোই এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমার তেমন কিছু মনে পড়ছে না। আর আমার পরিবারে কেউ আমাকে এসব কথা কখনো বলেনি। ওরা সবাই তোমার সামান্য অজ্ঞান হওয়াতে এতটা রিয়েক্ট কেন করেছিল তাহলে? মানে? আমাকে চমকিত হতে দেখে আয়ন আমার দিকে তাকাই, পরে নিজেকে স্বাভাবিক করে আমাকে বলে ওঠে, মানেটা আমি বলবো কি করে? আচ্ছা বাদ দাও, ওসব পরে দেখা যাবে। তোমার এখন রেস্ট প্রয়োজন, তুমি চুপচাপ শুয়ে থাকো, কেমন? আয়ন এমন সব কথায় আমি মুহূর্তে চুপ করে গেলাম। পরে আবার কিছু চিন্তা করিনি এইসব বিষয় নিয়ে, কারণ আমার মাথায় এখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। আর সেটা হচ্ছে রিদ খানকে নিয়ে। জঙ্গল থেকে আসার পর ওনার সাথে দেখা হয়নি 10 দিন। আজ হঠাৎ করে দুপুরে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যদিও দুপুরে রিক্সা থেকে নেমেছিলাম কৌতূহল নিয়ে, কারণ সামনে কি হচ্ছে দেখার জন্য। কিন্তু পরে যখন রিদ খানের নামটা শুনেছি তখন আমার ইচ্ছে করেই সামনে এগিয়ে ওনার কাছে গিয়েছিলাম ওনাকে দেখতে। কারণ আমার মনটা তখন অনেকটাই ব্যাকুল হয়ে উঠেছিল ওনাকে এক পল দেখার জন্য। তাই এক প্রকার মনের কাছে হার মেনে বাধ্য হয়ে ওনার সামনে গিয়েছিলাম আমি। আর ওইখানের পরিবেশটা যে এতটা ভয়াবহ হবে তা আমার চিন্তার ভাবনার বাহিরে ছিল। তাই ওনার বলা সব কয়েকটি কথাও ছিল বড় ধরনের ধাক্কার মতোই। ওনার এমন সব কথাগুলোও কেন যেন তখন আমি মেনে নিতে পারছিলাম না, ভেতরে ভেতরে পুড়ে মরছিল ভীষণভাবে। কেন ওনাকে এতটা চাইতে মন চাই আমার সেটাও আমি জানি না। ওনার উপর কেন যেন রাগটাও আসে না আমার। আয়নের কথা মতো দুপুরে অজ্ঞান হওয়ার পর আসিফ আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। রিদ খান নাকি ওইখান থেকে চলে যায় নিজের মতো করে। আমার জন্য এতটুকু মায়া দেওয়া হলো না, পাষাণপণের অধিকারী উনি।
মাঝে মাঝে হৃদ খানকে খুব ঘৃণা করতে মন চায়, কিন্তু অচেনা কারণে তাও করতে পারি না আমি। কিন্তু আজকের পর খুব খুব করে চাইবো ওনাকে ঘৃণা করতে, আর আমি সেটা করতে পারবো। আমাকে পারতেই হবে। আর এমনটা করতে আমাকে সাহায্য করবে আয়ন নিজের সাথে আমাকে জড়িয়ে। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে। আমাকে হতাশ দেখে আয়ন আমার পাশে বসে আমার একটা হাত নিজের দু হাতের মাঝে নিয়ে করুণ কণ্ঠে বলল, মায়ু পাখি, তুমিটা আমার সবটা জোরে বিচরণ করছো। তুমি সুস্থ তো, আমিও ঠিক। তাই প্লিজ তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করো না। যা হবার তা তো হবেই পরে। কোনো বিষয় নিয়ে এখন চিন্তা করাটা জরুরি নয় তোমার জন্য। হুম। আস্তে করে উত্তর দিয়ে নিমিষেই নিজের চোখটা বন্ধ করে ছিটের মধ্যে গা এলিয়ে শুয়ে পড়ি। তো এখন আর কিছুই ভালো লাগছে না। এই কিছুক্ষণ নিজের মতো করে থাকতে চাই। কথা ভেবে একটা সময় ঘুমিয়ে পড়ি ওই অবস্থায়। আয়ন আমার পাশে বসে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। গভীর ঘুমে তলিয়েছিলাম আমি, কিন্তু হঠাৎ করেই কিছু শব্দ পেয়ে আধো আধো করে চোখ খুলে তাকাই। শব্দের উৎসের সন্ধানে চারিপাশে নিবু নিবু চোখে বলিয়ে নেই আমি। চোখের সামনে দেখতে পাই, না পেয়ে কপাল কুঁচকে এলো আমার। আমার স্পষ্ট মনে আছে কেউ আমার কপালের সাথে তার কপাল মিলিয়ে রেখেছিল বেশ সময় ধরে। সে আমার পাশে বসেছিল, সাথে অনেকক্ষণ যাবৎ তার চোখের অশ্রু বিসর্জন দিয়েছিল। তার ফোঁপানোতেই ঘুম ভেঙেছে আমার, কিন্তু চোখ খুলে চোখের সামনে কাউকে দেখতে পাইনি আমি। কে হতে পারে বিষয়টি ভেবে আয়নকে অনুসন্ধান করতে লাগি আমি, কারণ আমার পাশে এতক্ষণ যাবৎ আয়নই বসেছিল। তাহলে কি আয়ন কান্না করেছিল আমার জন্য? আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আয়ন কেবিনের দরজা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে কিছু ফাইল হাতে নিয়ে, খুব সম্ভবত আমার হসপিটালের কাগজপত্র হবে। আয়ন আমাকে তাকাতে দেখে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে। পরে সুপ্ত কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার, ঘুম ভেঙে গেছে বুঝি ম্যাডামের? আয়নের এমন কথায় আমি আমার মতো করে বলে উঠি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ম্যাডাম কি আমাকে দেখতে না পেয়ে বেশ চিন্তায় ছিল? আপনি কি বলবেন কোথায় ছিলেন? ওকে ওকে, ম্যাডামকে আর হাইপার হতে হবে না বলছি। কোথায় ছিলাম? আসলে তোমার কিছু টেস্ট করানো হয়েছে, সেগুলো কালেক্ট করতে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আয়নের এমন কথায় আমি চমকে উঠি। তার মানে এতক্ষণ যাবৎ আমার পাশে অন্য কেউ বসেছিল? কে হতে পারে যে আমার এতটা কাছ থেকে আমার জন্য কান্না করবে? হাসপাতাল থেকে এসেছি কাল সকালে। আমার তেমন কোনো সমস্যা ছিল না বলে একটা রাত রেখে রিলিজ করা হয়েছে আমাকে। কাল একটু বেড রেস্ট নিলেও আজকে বেশ ফুরফুরে আছি আমি। সকাল থেকে চঞ্চলতার সহিত এদিক ওদিক ঘুরঘুর করছি আমি। নিশ্চিন্তে ঘুরঘুর করছি এমন কিন্তু মোটেও নয়। সাথে এক কথা ঝুলির সমান চিন্তা নিয়ে ঘুরছি। আর আমার এত শত চিন্তার কারণ দুটো। একটা হলো, কাল রাতে যে হসপিটালের কে বসেছিল আমার পাশে তা এখন পর্যন্ত জানা হয়নি আমার। ২, আমার বিয়েটা এগিয়ে আসছে দিনকে দিন। আর অল্প কিছুদিন পরেই আমার বিয়ে। অথচ হৃদ খানের সাথে আমার ডিভোর্স হয়নি এখনো। এই বিষয়ে ওনার সাথে কথা বলার দরকার। উনি নাকি বাংলাদেশে নেই, লন্ডনে আছে কাজের সুবাদে। আমাকে যেদিন হাসপাতালে নেওয়া হয়েছিল সেদিনই নাকি উনিও লন্ডনে চলে যায়। এখনো আসেনি বাংলাদেশে, কবে আসবে সেটাও জানি না। আচ্ছা, আমি কি বিয়ের বিষয়টা নিয়ে কথা বলবো আয়নের সাথে? আয়ন কি বুঝবে আমাকে? নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমাকে বিশ্বাস করবে কি? এমন চিন্তা ভাবনা নিয়ে বেডের উপর পা তুলে বসে আছি। এই মুহূর্তে কি করা উচিত কিছুই জানি না। রিকখান আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একটা চক্র আকারে ঘুরছে। চারিপাশে কখন গিয়ে যে কিসের মধ্যে আটকে যায় আর আমাকে সেটাই করতে হয়। কিচ্ছু জানি না আমি। রিকখানকে যে ওই দিন দেখার পর ওনার জন্য শুধু ঘৃণাই আসে আমার মনের মধ্যে। অন্য কিছুই আর ওনার কথা ভাবতে ইচ্ছে করে না। ওনাকে নিজের লাইফ থেকে শুধু দূরে রাখতে চাই আমি। যেন ওনার কোনো কালো ছায়াও আমি অব্দি পৌঁছাতে না পারে। কিন্তু তাও পারি না। অদ্ভুত টান ফিল করি ওনার জন্য। আর সেটা কিসের জন্য সেটাও বুঝে উঠতে পারছি না আমি। কথাগুলো বসে বসে একমনে ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে কারো ডাকে মনোযোগ ভস্ম হলো আমার। মনোযোগ ভঙ্গ হওয়াতে আমি ঘাড় ঘুরিয়ে তাকাই। আমি তখনই চোখে পড়ে আমার গীতিবাচক আম্মুকে। গীতিবাচক আম্মু কেন বলছি? তাই, তাহলে তো শুনুন। আম্মু আমার কথায় কথায় শুধু শাসন করে গীত গাওয়া চাই। মা, এটা কর ওটা কর, এখানে যাবি না, ওটা ধরবি না, এমন সব কথা বলে আমাকে নিষেধাজ্ঞা জারি করে রাখে সব সময়। তাই আমি আম্মুকে গীতিকার বলে থাকি সবকিছুতেই। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আম্মু আমার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, বার রেডি হয়ে নিচে আয় তো। আয়ন এসেছে আমাদের বাসায় তোকে নিয়ে সাথে করে নিয়ে যেতে। আর আয়ন নিচে বসে আছে তোর বাবার সাথে। আমার আয়নের পরিবারের বড়দের সাথে কথা হয়েছে তোকে নিয়ে, তাই তাড়াতাড়ি করে কিছু একটা ভালো দেখে পরে নিয়ে নিচে চলে আয় তো মায়ু।
আম্মুর এমন আদেশচারী কথায় আমি ভ্রু কুঁচকে বলে উঠি, হঠাৎ? হঠাৎই। তোকে ওদের বাসায় যেতে হবে আর্নের সাথে। ওর আম্মু বলেছে দেখা করতে। কেন? তুই এত প্রশ্ন কেন করছিস? তুমি উত্তর দিচ্ছ না তাই। আমার এমন কথায় আম্মু খানিকটা থমথমে খেয়ে যায়। পরে আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে আমার কাট গলায় বলে ওঠে, তোর এত উত্তর প্রয়োজন কেন সেটাই বুঝছি না আমি। আর কোনো কথা না বলে চুপচাপ রেডি হয়ে আয়। আবার কথাগুলো শেষ করে আমাকে কোনোরকম কথা বলতে না দিয়ে হনহন করে চলে যায় হেঁটে। আম্মুর এমন হঠাৎ মনোভাবটা বুঝতে পারিনি আমি। তাই আম্মুর যাওয়ার দিকে ঠোঁট উল্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে উঠে রেডি হয়ে নেই। আমি রেডি হয়ে গুজগাছ করে নিচে ড্রয়িং রুমে আসি। আমাকে আসতে দেখে ভাবি হাসি মুখে আমার দিকে এগিয়ে এসে আমার একপাশে ধরে সবার সামনে নিয়ে যায়। ড্রয়িং রুমে সোফায় আয়নের সাথে আমার আব্বু আর ভাইয়াও বসে আছে। আমাকে আসতে দেখে আয়ন আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে পরে ভাবি আমাকে আয়নের পাশে বসিয়ে হালকা কেসে আয়নকে খোঁচা মারতেই আয়ন নড়ে চড়ে উঠে কি করে বসে লাজুক হেসে। আমি বসতেই আয়ন উঠে দাঁড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত কোথাও যাওয়ার জন্য তাড়া দিতেই আমার পরিবারের কেউ আর অমত করেনি এতে। আমিও বিনা বাক বয়ে চুপচাপ আয়নের পিছু পিছু হেঁটে গাড়িতে উঠে বসি নীরবে। আমাকে বসতে দেখে আয়নের ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়নের সাথে গাড়িতে বসে আমি চুপচাপ থাকার কারণে আয়ন বেশ কয়েকবার আমার দিকে তাকায়। আয়নের এমন করে তাকানোতেও আমার কোনো হেলদোল না দেখতে পেয়ে আয়ন ভ্রুকুচকে বলে ওঠে, তোমার কি আমার সাথে কোথাও যেতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো নির্দ্বিধায়। আয়নের এমন কথায় আমি ঘাড় ঘুরিয়ে আয়নের দিকে থেকে পরে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি, না তো, কোনো সমস্যা নেই। আপনার এমনটা কেন মনে হচ্ছে? না, তুমি চুপচাপ তো থাকো না সচরাচর কখনোই, কিন্তু এখন আছো তাই আক্স করলাম আর কি। আর সত্যি সমস্যা হচ্ছে না তো তোমার? আয়নের এমন কথায় সত্যটা লুকিয়ে হালকা হেসে উঠে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি, সত্যি হচ্ছে না কোনো সমস্যা। আর আমি কিন্তু সবসময় বিন্দাস থাকি, জানেন সেটা আপনি, তাই না? আমাকে হাসতে দেখে আয়ন আহত স্বরে বলে ওঠে, উফ, এই তো আমার মায়ের পাখি। এতক্ষণ চুপচাপ থাকার কারণে হারিয়ে গিয়েছিলে, কিন্তু এখন আবার ফিরে এসেছো আমার কাছে। তুমি জানো তোমার এই চঞ্চলতা কতটা মনে করে আমার। তোমার এই চঞ্চলতাই আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যাই আরো 1 বছর আগে। তোমার পছন্দ করার সাথে সাথে এসে রিতকে বলি তোমার কথা। ও তখন আমাকে কিছু বলেনি, চুপচাপ আমার কথাগুলো শুনে গিয়েছিল। আর আমি বলে গিয়েছিলাম তোমার কথা। তুমি জানো তুমি সেই মুহূর্তে আমার কাছে কতটা শুভনীয় ছিল। আয়নের এমন কথা আমি চমকে উঠে সাথে সাথে প্রশ্ন করে বলি, মানে? মানেটাই তো বলবো আজ, একটু অপেক্ষা করো। তুমি আমার না বলা কথাগুলো সবটা বলতে চাই তোমাকে। হুম, আমিও বলতে চাই না বলা কথাগুলো। তাই ম্যাডাম, কি বলতে চান শুনি। ম্যাডাম কি আমার প্রেমে পড়া টাইপ কোনো কিছু? যদি বলি তার থেকেও বেশি কিছু। তাই? তোমাকে পাওয়ার থেকে বেশি কিছু আমার লাইফে কিছুই নেই। তুমিটা আমার কাছে বেস্ট। তারপরও যদি তুমি বলো আমি শুনবো সেটা। কথাটা বলে আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে তাকাই। অনুভূতি শূন্য চোখে। কিছু ভালো লাগছে না আমার। সবকিছু কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি কোথাও গোলকধাঁধায় ভেসে যাচ্ছি বাজে ভাবে। আর এখন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সবকিছু পেছনে বড় কিছু একটা সত্য লুকিয়ে আছে। যেটা আমার চোখের সামনে লুকিয়ে আছে সেটা আমার চোখের সামনে হচ্ছে না, বাহিরে হচ্ছে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আমরা এসে পৌঁছাই একটি বিশাল বড় বাড়ির সামনে, যেখানে বড় বড় অক্ষরে লেখা আছে খান ম্যানশন গেটের ওপর। গেটের ওপরের নামটি দেখেই আমি হালকা চমকে উঠি, কারণ আমার বুঝতে বাকি নেই যে এটি খান মঞ্জিল, মানে আয়নের বাসা নয়। আর আয়ন আমাকে এখানে কেন নিয়ে এসেছে আপাতত কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে। আমি আবারও ভালোভাবে বোঝার জন্য গাড়ি জানালা দিয়ে নিজের মাথাটা বের করে চারিপাশে নিজের চোখ বুলিয়ে চলেছি বারবারই। আর আয়ন গাড়িটি গেট ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে গেটের ভিতরে প্রবেশ করার পরও আরো 2 মিনিট আয়ন গাড়িটি চালিয়ে বাড়ির সামনে এসে থামায় গাড়িটি। গেট থেকে আরো খানিকটা দূরে বাড়িটির অবস্থান করছে। বাড়ির ভেতরে প্রবেশের রাস্তা ও চারিপাশের বাগানটা ছিল অতীব সুন্দর দৃশ্যের অধিকারী, যাকে বলে নজর করা সুন্দর। এখানে সবকিছু আধুনিক, নিজের হাতে গড়া বাগানের এক একটি প্রতিমা। বাড়ির বাহিরটা বিশাল বড় এরিয়া নিয়ে একটি বাগান তৈরি করে রেখেছে। আর বাগানের সবটা দৃশ্য ভালো মতন পর্যবেক্ষণ করার জন্য একপাশে বসার জায়গাও করে রেখেছে ছোটখাটো ডিজাইনের বাংলো ঘরের মতো। আর সবচেয়ে বড় কথা হলো বাগানের গেটের, বাগানের রাস্তা, জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড দাঁড়ানো বন্দুক হাতে নিয়ে। সব মিলিয়ে মনোরম পরিবেশ, খানবাড়ির পরিবেশের বাহিরেরটা। আর এই পরিবেশ থেকে যে কেউ বুঝতে পারবে যে কতটা শৌখিন মানুষ হলো রিদ খানের পরিবার।
আমি চোখ বুলিয়ে চারিপাশটা পর্যবেক্ষণ করেই চলেছি। আমার এমন পর্যবেক্ষণ করার মাঝখানেই এমন এসে আমার পাশের গাড়ির দরজাটা খুলে দিয়ে হাসি মুখে আমি আয়নের দিকে তাকিয়ে থেকে হালকা মুচকি হেসে আস্তে করে গাড়ি থেকে নেমে যাই। আমি নামার সাথে সাথে আয়ন আমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। আমি আয়নের পায়ের সাথে পায়ের তাল মিলিয়ে হাঁটতে থাকি আর অবাক করা দৃষ্টিতে চারিপাশটা তাকিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। আমার কেন জানি মনে হচ্ছে আমি এই বাড়িটি আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। কিন্তু আমার একদম ভেতর থেকে ফিলিংস হচ্ছে আমি আগেও এই বাড়িটি নিশ্চিতভাবে কোথাও দেখেছি, কারো কাছে। আমার এমন দুটানার মধ্যেই চারিপাশের চোখ বোলাতে বোলাতে আয়নকে উদ্দেশ্য করে বলে উঠি, এই বাড়িটি আমার আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার এমন কথাই আয়ন হাঁটতে হাঁটতে আমার দিকে তাকিয়ে থেকে হাসি মুখে বলে, তাই বুঝি? আমার কথাটা আয়ন হেয়ালিভাবে নিতে দেখে আমি আবারও চারিপাশে চোখ বোলাতে বোলাতে হালকা উত্তেজিত কণ্ঠে আয়নকে উদ্দেশ্য করে বলে উঠি, হ্যাঁ আমি সত্যি বলছি, কোথায় যেন দেখেছি এই বাড়িটা, পরিষ্কার করে বলতে পারছি না কোনো কিছু। আমার উত্তেজিত কণ্ঠ শুনে আয়ন আমাকে সান্ত্বনা সুরে বলে, আমি জানি তো সেটা কোথায় দেখেছো। তুমি কোনো নিউজ পেপারে দেখেছো এই বাড়িটি, কারণ জিৎ বা নানা ভাই অনেকবার এই বাড়ি থেকে ইন্টারভিউ দিয়েছে, আর সেটাই তুমি হয়তো তখন দেখেছো টিভিতে বা নিউজ পেপারে। আয়নের এমন কথায় আমি মুহূর্তেই চুপ করে যাই, কারণ এই বিষয়টি সত্যি হতে পারে। আমার মনে হচ্ছে হয়তো আমি কখনো টিভিতে দেখেছি এই বাড়িটি, কিন্তু এখন মনে পড়ছে না সেটা। তাই আমি আয়নের কথা অনুযায়ী সম্মতি জানিয়ে আস্তে করে বলি, হুম। কথাটা শেষেই আয়ন আমার হাত টেনে ধরে নিয়ে বাড়ির মেইন দরজা ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে। খুব সম্ভবত বাড়ির মেইন দরজার সামনে দুটো বডিগার্ড দাঁড়ানো থাকা, কারণ এই বাড়ির মেইন দরজাটা লাগানোর প্রয়োজন বোধ মনে করে না খানবাড়ির সদস্যরা। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে এসে পৌঁছায় বাড়ির ভেতরে। আয়নের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করার পরই আমি বাড়ির ভেতরটার সাথে সাথে দেখে চমকে উঠে হা করে তাকিয়ে থাকি বাড়ির ভেতরে প্রতিটি জিনিসের দিকে। আমার মনে হচ্ছে আমি ভুলে কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। এত সুন্দর আর ডিজাইনিং বাড়িটি আমার লাইফে এই প্রথম সরাসরি দেখছি। এত সুন্দর যে যতটা বর্ণনা করব ততটাই কম হবে। বাড়ির বাহিরে সাদা রংটা সাদা থাকলেও ভেতরে গোল্ডেনের ছড়াছড়ি আর চারিপাশে তার সাথে গোল্ডেন ডেকোরেট করা বিশাল বড় এরিয়া নিয়ে ড্রয়িং রুমে, এবং তার সাথে একপাশে কাচের ডাইনিং আর নিচে ফ্লোর দিয়ে তাকালে মনে হয় আমি কাচের উপর দিয়ে হাঁটছি, কারণ ফ্লোরটা এতটাই স্বচ্ছ যে নিজের ফেসটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ড্রয়িং রুমের এক এক একটা ফিলারগুলো নকশার মতো করে ডিজাইন করে তৈরি করেছে ওনারা। আর ফ্লোরটা থেকে ছাদটা এতটাই উঁচু যে মনে হচ্ছে তিলতলা বিশিষ্ট উঁচুটা হবে। ড্রয়িং রুম থেকে উপরে যাওয়ার সিঁড়িটা মনে হচ্ছে কাঁচ দিয়ে তৈরি করা, আর তার সাথে প্রতিটি কাচের সিঁড়ির ভেতরে লাইটিং করে সুন্দর করে রেখেছে। আমি অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে সবটা দেখিয়ে চলেছি। আমার এমন করে দেখার মাঝে কারো কণ্ঠ পেয়ে চমকে দ্রুত পাশ পেয়ে তাকাই আমি। তখনই চোখে পড়লো মিসেস খানকে, মানে রিত খানের দাদিকে। উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওনার আমাদের সামনে আসতে হলে দেখে আয়ন হাসি মুখে ওনার দিকে এগিয়ে গিয়ে পাশ থেকে জড়িয়ে ধরে আহ্লাদের স্বরে বলে ওঠে, এই তো আমার কলিজা পুরিটা। আয়নের এমন কথায় দাদি এক হাতে আয়নের কান ধরে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, বিপদে পড়লে পুরীর কথা মনে হয় তোমার দুই ভাইয়ের, নয়তো সারা বছরের কোনো খবর নিতে হয় না তোমাদের, তাই না? আহ পরি, লাগছে তো, লাগুক। আরে ইচ্ছে করে এমনটা করি না তো, আমরা দুই ভাই তো কাজের চাপে থাকি অনেক, তাই তোমাকে ঠিক করে সময় দিতে পারি না, অন্য কিছু না। আয়নের এমন কথায় দাদি হালকা নরম হয়ে আসে। পরে আয়নের কান ছেড়ে দিয়ে অভিমানী সুরে বলে ওঠে, সেটাই তো, তোমাদের কাছে তোমাদের কাজটার প্রাধান্য পাই সব সময়, বাকি তোমাদের পরিবার তোমাদের কাছে কিছুই না। দাদির এমন কথাই ছিল একরাশ কষ্টে লোকানো, আর সেটা হয়তো ওনার দুই নাতিকে নিয়ে, বিশেষ করে রিত খানকে নিয়ে একটু বেশি হবে, কারণ উনি পরিবারকে একদমই সময় দিতে চান না। তাই আয়ন তাও সবাইকে সময় দেয়, আর রিত খান তো তাও দেয় না। নাকি আয়ন বলেছে আমাকে। তাই দাদির অভিমানের ভাবটা আরো ওনার দ্বিতীয় নাতের ওপরেই একটু বেশি। দাদির কথার মানেটা আয়ন বুঝতে পেরে দাদির মুড ঠিক করার জন্য কথা ঘুরিয়ে আমাকে দেখিয়ে তাৎক্ষণিক বলে ওঠে, দাদি তুমি তো মায়াকে দেখোনি, সাথে কথাও বলনি এখন পর্যন্ত। আয়ন এমন কথায় দাদি হাসি মুখে আমার সামনে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেয়ে হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার মাটাকে আমি মনে রাখবো না তা হয় নাকি? আমার রাগটা হৃদয় আয়নের উপর থাকলেও তোর উপর কিন্তু আমার ভালোবাসাটা 100% আছে। তোকে আমার খুব পছন্দ হয়েছে মন থেকে। দাদির কথায় আমি শুধু একটা মিষ্টি হাসি উপহার দিলাম। কিছু না বলে দাদি আমার এক হাত চেপে ধরে নিচের সাথে করে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে
উনি নিজেও আমার পাশে বসে পড়ে। আয়ন এবং আমাদের পিছে পিছে এসে সোফায় আমাদের পাশের সোফাটা করে বসে পড়ে। দাদিকে আমাকে নিয়ে সোফায় বসে বলে ওঠে, কি ব্যাপার, এতটা চুপচাপ কেন তুই? আমি তো জানি তুই নাকি প্রচুর কথা বলিস, মানুষকে নাকি সর্বোচ্চ বিরক্ত করিস, সাথে নাকি অদ্ভুত সব কাজ করে বেড়াস। তাহলে এখন তুই চুপ করে বসে আছিস কেন? হুম। দাদির এমন কথায় চমকে উঠে দাদির দিকে তাকাই আমি। কারণ আমি বেশি কথা বলি এটা কে বলতে পারে দাদিকে, সেটাই ভাবছি এখন। আমি যতটুকু জানি আমার পরিবারের কেউ এমন কথাগুলো বলবে না দাদিকে। আবার আম্মু ভয়ে যদি বিয়েটা ভেঙে যায় তো, সেই জন্য। আর রইলো আয়ন, তাহলে আয়নের সাথে আমার তেমন একটা দেখা পাওয়া কথা হয়নি, যার মাধ্যমে আয়ন বুঝতে পারবে যে আমি বেশি কথা বলি সেটা। আয়ন নিজেও হয়তো ঠিক করে জানে না যে আমি কতটা পাগলামো করতে পারি এই বিষয়ে। তাহলে কে বলতে পারে দাদিকে এমন বিষয়ে? আমি এমন সব চিন্তা ভাবনার মাঝে কৌতূহল হয়ে দাদিকে প্রশ্ন করে বলে উঠি, তুমি কি করে জানলে দাদি? আমার এমন কথায় দাদি হেসে উঠে বলে, তোর অনেক কৌতূহল, এটাও বলেছে। দাদির এমন কথায় আমার কৌতূহলের হওয়ার ধাপটা আরো বেড়ে গেল দ্বিগুণ। আমার সাথে সাথে আয়ন ভ্রু কুঁচকে তাদের দিকে তাকিয়ে আছে জানার জন্য কে বলেছে এসব কথাগুলো। কে হতে পারে যে আমাকে এতটা ভালো করে জানে আমার অগোচরে? আমরা দুজনেই একইভাবে তাকাতে দেখে দাদি হেসে বলে ওঠে, হৃদ বলেছে এই কথাগুলো। আমি প্রথমে চমকেছিলাম তোদের মতোই, পরে হৃদ আমাকে নিজে থেকেই আবার বলে ওকে নাকি পায়ে বেশ কয়েকবার বিরক্ত করেছে, তাই ও জানে। দাদির কথায় আয়ন হেসে ফেললেও আমি আপাতত কোনো কিছুই করতে পারছি না। কারণ হৃদখান সম্পর্কিত কোনো কিছুই জানতে চাই না আমি। তাই আমি চুপচাপ বসে আছি দাদির পাশে। আমার চুপ থাকার মাঝে এক গাদা খাবার এনে রেখে যায় আমাদের সামনে সার্ভেন্টরা। খাবার সামনে আসতেই দাদি আমাকে তাড়া দিয়ে বলে সবগুলো খাবার শেষ করে তারপর জায়গা ছেড়ে উঠতে। আমি এক পলক খাবারের দিকে তাকিয়ে থেকে আবারও দাদির দিকে করুণ চোখে, অসহায় চোখে তাকাই, অসহায় ফেস করে। এত খাবার আমি কোনো কালেই শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে।